তারেক রহমান জামাতকে ইঙ্গিত করে কিছু বলার চেষ্টা করছেন। আমরা তারেক রহমানের বক্তব্য বিশ্লেষণ করব এবং তারেক রহমানকে কঠিন জবাব দেওয়ার চেষ্টা করব। দর্শক, প্রথমেই বলে নিই, আপনারা যারা আমাদের আলোচনাগুলো নিয়মিত শুনেন, বিএনপিকে দরকার। তারেক রহমান যে ইতিবাচক রাজনীতি করছে, দলের বিভিন্ন বিশৃঙ্খলা রোধে যে কঠোর অবস্থান নিচ্ছেন, এগুলোকে আমরা অ্যাপ্রিসিয়েট করি। তারেক রহমানকে ধন্যবাদ জানাই, স্বাগত জানাই। তারেক রহমানের যে উদারতা, তারেক রহমানের যে আইনের প্রতি শ্রদ্ধা, বিভিন্ন সুযোগ সুবিধা ব্যবহার করে দ্রুত দেশে আসতে পারতেন কিন্তু নিচ্ছেন না, তিনি আইনিভাবেই সবকিছু করতে যাচ্ছেন, প্রয়োজনে কিছুদিন জেলে থাকতেও প্রস্তুত, এগুলোকে আমরা স্বাগত জানিয়েছি এবং জানাবো। আমরা সবসময় ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিপক্ষে। কিন্তু তারেক রহমান কোনো ভুল কাজ করলে সেটার বিরুদ্ধে আমরা বলবো না, বিষয়টা কিন্তু এরকম নয়। তারেক রহমান খুবই আপত্তিকর একটা কথা বলেছেন, যেটা বিশ্লেষণ জরুরি। ইশারা ইঙ্গিতে বলেছেন, কিন্তু যারা বোঝার তারা বুঝে গেছে। শুধু এটা নয়, দেখেন, তারেক রহমানের অনুসারীরা হিরো আলমের উপর হামলা করেছে। আমি যখন কথা বলছি তখন পর্যন্ত হিরো আলমের উপর হামলার বিষয়ে তারেক রহমান খোঁজ খবর নিয়েছেন কিংবা হিরো আলমকে ফোন দিয়েছেন, এরকম কোনো বিষয় আমরা পাইনি। অতএব এটাও তারেক রহমান একটা দুর্বলতা। তারেক রহমান কি কোনো কাল্ট? তারেক রহমান কোনো দেবদেবী যে তার নামে কটূক্তি করা যাবে না? সমালোচনা না, কটূক্তিও যদি কেউ করে, গালিও যদি দেয়, দিতে পারে। রাজনীতিবিদদের গালি দিবে মানুষ, সেটা সহ্য করতে হবে। ইটস ট্রু, এটাই রাজনীতি। হ্যাঁ, তারেক রহমানের কার্টুন এঁকেছিল, তাতেও তারেক রহমান সেটাকে ধন্যবাদ জানিয়েছিলেন। অতএব তাকে যদি কি কটূক্তি করে, কার্টুন আঁকা তো এক ধরনের কটূক্তি করা, সেটা তারেক রহমানকে সহ্য করতে হবে। তারেক রহমানের সেই সহ্য ক্ষমতা আছে, কিন্তু তার নেতাকর্মীদের নেই। যাই হোক দর্শক, একটা বক্তব্য তারেক রহমানের, কিছু রাজনৈতিক দল প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়েছে। তো এখানে কিছু রাজনৈতিক দলের, মানে একটা না, তবে প্রতিবেশীর ফাঁদে পা দিয়েছে, এটা দ্বারা কাকে বুঝিয়েছেন? আমরা মোটামুটি নিশ্চিত, বা আমাদের ব্যাখ্যা, এটা দ্বারা জামাত ইসলামী কি বুঝিয়েছেন। জামাত ইসলামীকে খোঁচা দিয়েছেন তারেক রহমান, যে তারেক জামাত প্রতিবেশীর ফাঁদে পা দিয়েছে। এর উত্তরে বলতে চাই, জামাত ছাড়া আর কাকে বুঝাবে? আওয়ামী লীগ তো প্রতিবেশীরই দল, আওয়ামী লীগের কথা তো বলার প্রশ্ন আসে না। এছাড়া তারেক রহমান আর কোন দলকে বুঝিয়ে থাকতে পারেন যে প্রতিবেশীর ফাঁদে পা দিয়েছে? এবং তারেক রহমানের এই বক্তব্য যেসব জায়গায় প্রচার হয়েছে, তার নিচে বিএনপির লোকজনের যে মন্তব্য, তারাও ধরে নিয়েছে যে এরা জামাতকে মিন করেছে, তারা জামাতের বিরুদ্ধে বলছে। জামাতের বিরুদ্ধে বললে অন্যায় নয়, কিন্তু মিথ্যা অপবাদ দেওয়া অন্যায়। দেখেন, যে তারেক রহমান এখন পর্যন্ত ভারতের নাম নিতে পারেন না, ভারতের নাম নিলে প্রতিবেশী বলতে হয়। যেমন এই বিএনপির কিছু নেতা আগেও ছিল যে ভারতের নাম বলতে পারতেন না, ভাসুরের নাম মুখে নিতে হয় না, এরকম ছিল না। এই জন্য প্রতিবেশী দেশ এগুলো বলতো। আর যারা প্রকৃতপক্ষে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার, তারা সরাসরি ভারত বলতো। যেমন জয়নুল আবেদিন ফারুক, রুহুল কবির রিজভী, গয়েশ্বর চন্দ্র রায়, তারা ভারতের নাম বলে সমালোচনা করত। আর আমির খসরু কিংবা মির্জা ফখরুল, তারা বলতো প্রতিবেশী দেশ, একটা দেশ, এরকম। ভাসুরের নাম মুখে নিতে পারতো না। তারেক রহমান, কিছু রাজনৈতিক দল প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়েছে, সেই প্রতিবেশী দেশটার নামই আপনি নিতে পারছেন না। আপনি প্রতিবেশী দেশের বিরুদ্ধে একজন যোদ্ধা সেজেছেন, জনগণকে সতর্ক করছেন, এটা হাস্যকর। আপনি স্পষ্টবাদী হয়ে পড়লে ভারতের কথা বলেন। দেখেন, জামাতের কথা বলেছেন কি বলেননি, তার আগে আসি যে এই প্রতিবেশী দেশের ফাঁদে ছিল বিএনপি 2008 সাল থেকে 2024 সাল পর্যন্ত। 2008-এর যে নির্বাচন, সেটাও ছিল প্রতিবেশী দেশের প্রেসক্রিপশনে, ওটা বাদ দিলাম, এটা নিয়ে অনেক পুরনো। জামাত নেতাদের পক্ষে কোনো কথা বলবে না, জামাত নেতাদের ফাঁসি দেওয়া হোক যুদ্ধাপরাধের অভিযোগে, কোনো কথা বলবে না। অথচ ওই নেতাদেরকেই খালেদা জিয়া মন্ত্রী বানিয়েছিল। এটা কি ছিল? এটা ছিল প্রতিবেশী দেশের বা ভারতের ফাঁদ, যে খবরদার, এই জামাতের নেতাদের এই যুদ্ধাপরাধী হিসাবে বানিয়ে ফাঁসি দেওয়া হয়েছে, তাদের পক্ষে কথা বলা যাবে না। এমনকি সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে ওরকম অবস্থা নেয়নি। অথচ বাস্তবতা কি হয়েছে? যারা যুদ্ধাপরাধীদের বিচার করেছে, এখন ওই ট্রাইব্যুনালে তাদের বিচার হচ্ছে। ওই যুদ্ধাপরাধীদের আইনজীবীরাই হচ্ছে এখন চিফ প্রসিকিউটর। এখন কি বলবে বিএনপি? এর মানে ভারতের ফাঁদে পা দিয়েই ঘনিষ্ঠ মিত্র একসাথে সরকার চালিয়েছে, এমন লোকজনকে জুডিশিয়ালি হত্যা করা হয়েছে নৃশংসভাবে, অন্যায়ভাবে, প্রকাশ্যে, ভুল বিচারের মাধ্যমে। দেখে শুনে বিএনপি চুপ থেকেছে ভারতের ফাঁদে পা দিয়ে। এরপরে মাঝে মাঝে আন্দোলন থামিয়ে দিয়েছে বিএনপি।
আন্দোলন যখন, যেমন 2014 সালে 5 জানুয়ারি নির্বাচনের পর এক পর্যায়ে আন্দোলন থামিয়ে দিয়েছে ঘোষণা ছাড়া, এটাও ছিল প্রতিবেশী দেশের ফাঁদে পা দেয়া। এক পর্যায়ে 18 দলীয় জোট এগুলো অস্বীকার করে যে জামাতের সাথে সম্পর্ক নাই, জামাতকে আমরা চিনি না, জামাত আমাদের সাথে নাই। কি জন্য? কোন যুক্তি ছিল? ভারতের আন্তর্জাতিক চাপের কথা বিএনপি নেতারাই বলতো। কি আন্তর্জাতিক চাপ? ভারতের চাপ, প্রতিবেশী দেশের ফাঁদ। 2018 সালের রাতের নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেছে, সিঙ্গাপুর বসে মিটিং হয়েছিল, ভারতের মধ্যস্থতায় ভাগ বাটোয়ারা হয়েছিল, চীনের কারণে শেষ পর্যন্ত সেটা মানা সম্ভব হয়নি, বিএনপিকে বোকা বানিয়েছিল, প্রতিবেশী দেশের পরামর্শে নির্বাচনে গিয়েছিল, ফাঁদে পড়েছিল। ডক্টর কামালের মতো এরকম পতিত নেতা, যার চারানার দাম নেই, ইউনিয়ন পরিষদের মেম্বার হওয়ার কোনো যোগ্যতা নাই জনপ্রিয়তার দিক থেকে, তিনি আইনজীবী হিসাবে যত বড় রেপুটেড হন না কেন, এটা দেখে তো আর কাউকে নেতা বানানো হয় না। সেই পতিত কামাল, ভারতের দালাল কামাল হোসেনকে পীর সাহেব মেনেছিল, কামাল হোসেনের মুরিদ হয়েছিল বিএনপি। কেন? ভারতের ফাঁদে পা দিয়ে। এবং যুগপৎ আন্দোলনের মিত্র হিসাবে জামাত মাঠে নেমেছে, মার খেয়েছে, জামাতের পক্ষে একটা কথাও বলেনি, জামাতের আমির সেক্রেটারি গ্রেপ্তার করা হয়েছে, একটা টু শব্দ করেনি। কি জন্য? জামাতের সাথে কি শত্রুত্ব ছিল? কোনো শত্রুত্ব ছিল না, শুধুমাত্র প্রতিবেশীর ফাঁদে পা দিয়ে। তারেক রহমানের ব্যক্তিগত সহকারী থেকে শুরু করে বিএনপির প্রতিনিধি দল ভারতে গিয়ে বলে এসেছিল ভারতের বিরোধিতা করার মতো ভুল বিএনপি আর করবে না, তওবা করে এসেছিল। প্রতিবেশীর ফাঁদে এতদিন ছিল যে দল, সেই দল যদি এখন জনগণকে সতর্ক করে যে কিছু রাজনৈতিক দল প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়েছে, এটা হাস্যকর মনে হয়। এটা একেবারেই অবাস্তব এবং হাস্যকর কথা। এটা তারা কিছু বলতে জামাত সহ আরো কাউকে মিন করেছেন, কিন্তু জামাত আছে, জামাতকে যে ইঙ্গিত করেছেন আমরা এর প্রতিবাদ জানাই। এখন জামাতকে ইঙ্গিত কেন করেছেন আমরা বক্তব্যটা দেখি। কিছু রাজনৈতিক দল প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে তারেক রহমানের একটা স্মার্টনেস এখানে, যাতে জামাতের নাম বলে ব্যাপক বিতর্ক সৃষ্টি করেননি, কিছু বলেছেন। এখন তিনি চাইলে অস্বীকার করতে পারেন যে জামাতের কথা বলেনি, কিন্তু তাকে বলতে হবে তাহলে কার কথা বলেছেন। আমরা নিশ্চিত জামাতের কথাই বলেছেন। এজন্য আমাদের সজাগ থাকতে হবে। দেশের ভেতরে বাইরে যারা কলকাঠি নাড়ছে তারা চায় না দেশে গণতন্ত্র ফিরে আসুক। এক যুগেরও বেশি সময় ধরে সমগ্র বাংলাদেশের মানুষ নির্যাতিত হয়েছে। দেখেন, এখন এই জামাতকে ইঙ্গিত করে কেন এই কথা বলেছেন? এই যে কথাটা তারেক রহমানের, তারা চায় না গণতন্ত্রে ফিরে আসুক, তারা দ্রুত নির্বাচন চায় না। জামাত তো দ্রুত নির্বাচন চায় না। জামাত বলছে সরকারকে সময় দেয়, নির্বাচনের জন্য ব্যস্ত হয়েছেন কেন, এই প্রশ্ন করেছে বিএনপির প্রতি। এই কারণে জামাতকে সন্দেহ করছে যে প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়েছে। এটা একটা ধৃষ্টতাপূর্ণ কথা। তাহলে এই সরকার কি প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়ে গঠিত এক অন্তর্বর্তীকালীন সরকার? জামাত বিএনপি নির্বাচনের জন্য ব্যস্ত হয়ে গিয়েছে যখন দেশের মানুষ আহাজারি করছে, এই সময় এই কথা বলার জন্য যদি জামাত প্রতিবেশীর ফাঁদে পা দিয়ে থাকে, তাহলে আমি বলবো এই অন্তর্বর্তীকালীন সরকারই হচ্ছে একটা প্রতিবেশীদের দালাল সরকার। কারণ তারাও তো সেম কথা বলছে, তারাও তো এত দ্রুত নির্বাচন নিয়ে ভাবতে চাচ্ছে না, আগে সংস্কার করা হোক, সময় দিতে হবে, কথা তারাও বলছে। অতএব তারেক রহমান কোথায় ভুল করেছে বুঝতে পেরেছেন। এরপরে আসুন, কেন জামাতকে ইঙ্গিত করে কথা বলে থাকতে পারে? আরেক কারণ যেটা বলা হচ্ছে, আমিরে জামাত সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন, এটা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছিল। যদিও আমিরে জামাতের এই সাধারণ ক্ষমার টপিকটা আনা ভুল ছিল, এটা আমরা আগেও বলেছি, এখনো বলবো। কারণ জামাতের ভুল কাজকে সঠিক বলতে গেলে জামাতেরই ক্ষতি হয়। পরবর্তীতে আমিরে জামাত তার বক্তব্য থেকে কিছুটা পিছু হটেছেন, তিনি সংশোধনমূলক ব্যাখ্যাও দিয়েছেন না, গণহত্যাকারীদের ক্ষমার অধিকার কারণেই স্পষ্ট বলে দিয়েছেন। তো এই সাধারণ ক্ষমার কারণেও তারেক রহমান জামাতকে ইঙ্গিত করে বলে থাকতে পারেন যে প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়েছে, এটা একটা কারণ। আর নির্বাচনে জামাত অত ব্যস্ত নয়, ক্ষমতার মধু খেতে জামাত পাগল হয়ে যায়নি, এই কারণেও প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়েছে বলে জামাতকে সন্দেহ করছে বিএনপি। এবং আমির জামাত আর একটা কথা বলেছেন যে ভারতের সাথে সম্পর্ক রাখতে চায় জামাত। ভারত প্রতিবেশী দেশ, যাদের সাথে ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক অন্তর্বর্তীকালীন সরকার রাখতে চায়, বিএনপি রাখতে চায়, আওয়ামী লীগ রাখতে চায়। কিন্তু ভারত জামাতকে একেবারে মৌলবাদী বা তাদের স্থিতিশীলতার জন্য হুমকি মনে করে। এই জায়গাটা, এই ভুল বোঝাবুঝিটা দূর করার কথা বলেছে জামাত, যে না, ভারতের সাথে ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক হতে পারে, প্রতিবেশী সুলভ সম্পর্ক, আমাদের কোনো আপত্তি নেই। এই কথা বলা, এটা তো বিএনপি এর চাইতে কয়েক গুণ বেশি সম্পর্ক অলরেডি রাখছে। সারা জীবন বা গত 15 বছর তো ভারতের ফাঁদেই ছিল। জামাতের আমির যদি সম্ভাব্য ক্ষমতায় আসবে বা ক্ষমতা আসতে চায় জামাত, এমন একটা দল হিসেবে যদি ভারতের সাথে বন্ধুত্বের সম্পর্ক, ন্যায্যতার ভিত্তিতে, বাংলাদেশের জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে কোনো প্রভু সুলভ সম্পর্ক নয়, বন্ধুত্বের সম্পর্ক, এটা যদি
জামাতের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়, সেটা প্রতিবেশী দেশে ফাঁদে পা দেওয়া হবে কেন? বিএনপির সাথে যে সম্পর্ক নাই, বিএনপির সাথে যোগাযোগ নাই, আমরা জানি না। অতএব তারেক রহমানের এই বক্তব্যে যদি বলতে আমরা নিশ্চিত যে জামাতকে ইঙ্গিত করা হয়েছে, আমরা প্রতিবাদ জানিয়ে রাখলাম। এটা বিএনপির আরেক অপরাজনীতি, যেখানে জামাত মানেই হচ্ছে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার। জামাত শব্দটাই ভারতের আধিপত্যবাদী নীতির জন্য আতঙ্কের কারণ। সেখানে জামাত প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়েছে, এ ধরনের ইশারা ইঙ্গিতমূলক কথা বলা ধৃষ্টতা ছাড়া আর কিছুই নয়।